গান্ধীজির নেতৃত্বে যখন কংগ্রেস দেশব্যাপী অসহযোগ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেন এবং ইংরেজ সরকারও তার মোকাবেলা করার জন্য প্রস্তুত হচ্ছিলেন, ঠিক সেই সময় মুসলমান সমাজের মধ্যে এক তীব্র আলোড়ন দেখা দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্কের সুলতান ইংরেজদের শত্রু জার্মানির পক্ষ গ্রহণ করেছিলেন। তুরস্কের সুলতান ছিলেন মুসলমানদের ধর্মগুরু বা খলিফা। যুদ্ধের পর বিজয়ী ইংরেজ তুরস্ক সুলতানের সাম্রাজ্যকে ভেঙে দিলে বিশ্বের মুসলমান সম্প্রদায় অত্যন্ত আহত ও ক্ষুব্ধ বোধ করে। ভারতবর্ষের মুসলমানরা তাদের ধর্মগুরু খলিফার প্রতি অন্যায় আচরণের বিরুদ্ধে প্রতিকার দাবি করে ভাইসরয়ের কাছে এক আবেদন পেশ করে। ভাইসরয়ের এ ব্যাপারে অক্ষমতা জ্ঞাপন করলে বিশিষ্ট মুসলমান নেতা মৌলানা মোহাম্মদ আলী, শওকত আলী, আবুল কালাম আজাদ, আজমল খাঁ প্রভৃতি গান্ধীজির সঙ্গে মিলিত হন এবং অসহযোগ আন্দোলনের সঙ্গে খিলাফত আন্দোলনকে মিলিত করার প্রস্তাব রাখেন। 1920 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে খিলাফতিরা মাদ্রাজে মিলিত হয়ে একটি 4 দফা কর্মসূচি গ্রহণ করেন। এই কর্মসূচির মধ্যে ছিল 1. সরকারি খেতাব ও কাউন্সিলের সদস্যপদ বর্জন, 2. সরকারি চাকরি ত্যাগ, 3. পুলিশ ও সৈন্য বিভাগের সঙ্গে সম্পর্কচ্ছেদ এবং 4. করদান বন্ধ করা। খিলাফত আন্দোলন যদিও ইংরেজ বিরোধী ছিল, কিন্তু এটা নিঃসন্দেহে ধর্মীয় ও সাম্প্রদায়িক বুদ্ধির দ্বারা চালিত হয়েছিল। দেশাত্মবোধ বা জাতীয় চেতনা সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল না বললেই চলে। গান্ধীজি হিন্দু মুসলমান ঐক্যের প্রথম সুবর্ণ সুযোগ হিসাবে এই ঘটনাকে ঈশ্বর প্রেরিত আশীর্বাদ বলে গ্রহণ করেছিলেন। 1920 খ্রিস্টাব্দের 1 আগস্ট ভারতব্যাপী হরতাল ডাকা হয়। ওই দিনই গান্ধীজি আনুষ্ঠানিকভাবে ইংরেজ প্রদত্ত পদক প্রত্যার্পণ করে অসহযোগ আন্দোলনের সূত্রপাত করেন। গান্ধীজি পরিকল্পিত অসহযোগ আন্দোলনের মূল নীতি ছিল অহিংসা ও গণপ্রতিরোধ, কিন্তু আন্দোলন শুরু হওয়ার পর দেখা গেল যে খিলাফতি নেতারা জনসাধারণকে উত্তেজনা ও হিংসার পথ গ্রহণে উৎসাহিত করতে থাকে। গান্ধীজি দেশবাসীর নিকট অসহযোগ ভিত্তিক যে কর্মসূচি রেখেছিলেন তার অনেকগুলোই তেমন সাফল্য লাভ করল না। ছাত্রদের স্কুল কলেজ বর্জনের কর্মসূচি প্রথম দিকে যথেষ্ট সাফল্য অর্জন করলেও কিছুদিনের মধ্যেই অধিকাংশ ছাত্র পুনরায় তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যায়। সরকারি খেতাব বর্জন, সরকারি চাকরি ত্যাগ এবং আইনসভা বর্জনের ডাকেও তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। ব্যাপক পিকেটিংয়ের ফলে মাদকদ্রব্য বর্জনের কর্মসূচি গোড়ায় কার্যকর হলেও পরে পিকেটিং বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে পূর্বের অবস্থা ফিরে আসে। চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরুর নেতৃত্ব অবশ্য আদালত বর্জনের সিদ্ধান্ত অপেক্ষাকৃত সাফল্য লাভ করেছিল। অনেক স্থানে অসহযোগ ও খিলাফত আন্দোলনের কর্মীদের উৎসাহ ও সমর্থনে হিংসাত্মক ঘটনা ঘটতে থাকে। উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং দাঙ্গা হাঙ্গামার ঘটনা ছড়িয়ে পড়ে। প্রথম দিকে ইংরেজ সরকার আন্দোলন সম্পর্কে বিশেষ গুরুত্ব আরোপ করেননি, কিন্তু দেশের শাসনতন্ত্র অচল ও আইনশৃঙ্খলা বিপন্ন হতে শুরু করলে সরকার পূর্ণ শক্তি নিয়ে পরিস্থিতির সম্মুখীন হলেন। আন্দোলনের মুখে বিলাত থেকে প্রিন্স অফ ওয়েলস ভারত সফরে এলে সর্বত্র তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়। নতুন ভাইসরয় লর্ড রিডিং কঠোর হস্তে এই আন্দোলনের ধ্বংস করতে বদ্ধপরিকর হন। গান্ধীজি ছাড়া আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দকে কারারুদ্ধ করা হয়। গান্ধীজি এর প্রতিবাদে দেশব্যাপী ব্যক্তিগত ও দলগতভাবে আইন অমান্যের সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি লর্ড রিডিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে একটি চরমপত্র প্রদান করেন। 7 দিনের মধ্যে কারারুদ্ধ সত্যাগ্রহীদের মুক্তিদান করা না হলে দেশবাসী রাজস্ব প্রদান বন্ধ করতে বাধ্য হবে। এই মর্মে রিডিংকে তিনি হুঁশিয়ারি দেন।
কিন্তু হঠাৎ আন্দোলনের গতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়। গান্ধীজির নির্দিষ্ট 7 দিন অতিক্রান্ত হওয়ার পরেই চৌরি চৌরা নামক স্থানে এক উত্তেজিত জনতা সেখানকার থানা আক্রমণ করে আগুন ধরিয়ে দিলে 22 জন পুলিশ পুড়ে মারা যায়। এই হিংসাত্মক ঘটনা গান্ধীজিকে এমনভাবে বিচলিত করে যে তিনি অবিলম্বে আন্দোলন বন্ধের নির্দেশ দিলেন। ইংরেজ শাসক গান্ধীজিকে বন্দি করে 6 বৎসরের কারাদণ্ডে দণ্ডিত করে। তুরস্কে বিপ্লবী জননায়ক কামাল আতাতুর্কের নেতৃত্বে নবীন তুর্ক বা ইয়ং টার্কসদের বৈপ্লবিক আন্দোলন সুলতানকে ক্ষমতাচ্যুত করায় খিলাফত আন্দোলনের আর কোনো কারণ ও ভিত্তি থাকল না। এর ফলে এই আন্দোলনেরও অবসান হলো। চৌরি চৌরার মতো একটি বিচ্ছিন্ন স্থানীয় ঘটনাকে উপলক্ষ করে দেশব্যাপী এত বড় আন্দোলনকে একক দায়িত্বে প্রত্যাহার করা গান্ধীজির পক্ষে সঙ্গত হয়নি। এই অভিমত দেশবন্ধু চিত্তরঞ্জন, পণ্ডিত মতিলাল নেহেরু, লালা লাজপত রায় প্রভৃতি বরেণ্য নেতৃবৃন্দ ব্যক্ত করেছিলেন। গান্ধীজি কিন্তু তার সিদ্ধান্ত যে সঠিক সেই সম্পর্কে নিঃসন্দেহ ছিলেন। তিনি ছিলেন অহিংসার পূজারী। তিনি নীতির কোনোরূপ ব্যতিক্রম স্বীকার করতে রাজি ছিলেন না। কোনো নীতিহীন আন্দোলনে তার সম্মতি ছিল না। তাই নৈতিক কারণেই তিনি আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেন। আপাতদৃষ্টিতে আন্দোলন ব্যর্থ হলেও এর গভীরতর তাৎপর্য ও সার্থকতা অস্বীকার করা যায় না। এই সর্বপ্রথম কংগ্রেস প্রকৃত অর্থে একটি সংগঠিত সর্বভারতীয় রাজনৈতিক সংগঠনে পরিণত হয়। তাছাড়া অসহযোগ ও খিলাফত আন্দোলনই প্রথম সমগ্র জাতীয় জীবনে একটি ব্যাপক রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটায় এবং রাজনৈতিক সংগ্রামের মধ্যে জাতিকে নিক্ষেপ করে। দেশব্যাপী গণ আন্দোলনের সার্থক নেতারূপে গান্ধীজির প্রতিষ্ঠা ঘটে এবং কংগ্রেসের গতিধারা বিপ্লবমুখী বৈশিষ্ট্য অর্জন করে।